ভায়োলেন্স মুভি আমরা সবাই কম বেশি পছন্দ করি। বর্তমান সময়ে বলিউডে ভায়োলেন্স মুভির নাম নিলেই আমাদের মাথায় আসে কিল, অ্যানিমাল, মার্কো সহ আরও অনেক মুভির নাম। তবে ইতিমধ্যে সেখানে আরও এমন একটা সিনেমা যোগ হয়েছে যাতে কেবল ভায়োলেন্স নয়, বরং রয়েছে মারাত্মক লেভেলের থ্রিলার, সাসপেন্স। তাই মুভির কাহিনী সম্পর্কে আগে থেকে কিছু না বলে চলো শুরু করি এই বছরের অন্যতম অ্যাকশন মুভি হিট দ্য থার্ড কেসের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা সিনেমার প্রধান চরিত্র হিট অফিসার অর্জুনকে দেখতে পাই। অর্জুনকে একটা মার্ডারের দায়ে পুলিশ অ্যারেস্ট করে এবং আদালত তাকে জেলে পাঠায়। কিন্তু জেলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেখানকার অন্যান্য কয়েদিরা তাকে মারার চেষ্টা করতে থাকে। আসলে জেলে থাকা এই কয়েদিদের মধ্যে অনেককেই অর্জুন নিজেই অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছিল, তাই সেই রাগ থেকে তারা অর্জুনকে মারার চেষ্টা করতে থাকে। তবে তাদের মধ্যে একজন কয়েদি তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে আলাদা একটা রুমে নিয়ে আসে। সেই কয়েদি তাকে জিজ্ঞেস করে যে তোমাকে দেখে তো ভালো ঘরেরই সন্তান মনে হচ্ছে, কিন্তু সবাই তোমাকে মারতে চাইছে কেন? তুমি এমন কি অপরাধ করেছো? এসব কথাবার্তা জানাতে এবার আমাদের সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই অর্জুন জঙ্গলের মধ্যে একটা লোককে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে অত্যাচার করছে। এরপর সে ওই অত্যাচারের ভিডিও ফোনে রেকর্ড করতে থাকে। একটা সময় অর্জুন সেই লোকটাকে মেরে ফেলে এবং সমস্ত প্রমাণ গায়েব করে থানায় ফিরে আসে। অর্জুন একজন হিট অফিসার। হিট কথার অর্থ হলো হোমোসাইড ইন্টারভেনশন টিম, অর্থাৎ হত্যাকাণ্ড তদন্তকারীর একটা বিশেষ ইউনিট। এবার থানায় আসার পর তার কাছে একটা ফোন আসে যে জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে। এই খবর শুনে অর্জুন তার টিম নিয়ে সেখানে যায়। আসলে অর্জুন কিছুক্ষণ আগে নিজেই ওই লোকটাকে খুন করে এসেছে। সে এতটাই নিখুঁতভাবে খুন করেছিল যাতে তার টিমের অন্যান্য সদস্যরা কোনো এভিডেন্স খুঁজে না পায়। এরপর রাত হলে বাড়ি ফিরে তার বাবার সাথে সে রাতের খাবার খায়। তখন তার বাবা বলে, বয়স তো কম হলো না, এবার তো তোমার একটা বিয়ে করা উচিত। আমাদের দুজনের সংসারে একজন মেয়ে মানুষ থাকাটা অনেক দরকার। এই বুড়ো বয়সে আমি আর তোমাকে কতদিন রান্না করে খাওয়াবো? আসলে ছোটবেলায় অর্জুনের মা মারা গেছে, তাই তখন থেকে সে তার বাবার সাথেই থাকে। আর তার বাবার সাথে অর্জুনের সম্পর্কটা মোটেও ভালো ছিল না। যাই হোক, সেদিন রাতে অর্জুন অনলাইন ডেটিং অ্যাপে তার বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। এর পরের দিন সে অনেকগুলো মেয়ের সাথে দেখাও করে, কিন্তু অর্জুনের ব্যবহারের ফলে কোনো মেয়েই তাকে পছন্দ করে না। পছন্দ করা তো দূরে থাক, বরং মেয়েরা তাকে ভয় পেতে শুরু করে। তাই এক এক করে সবাই অর্জুনকে রিজেক্ট করে দেয়। এর ঠিক দুদিন পর অর্জুন রাতে তার ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। ঠিক এমন সময় তার বাবা এসে আবারও তাকে বিয়ের কথা বললে অর্জুন এবার প্রচণ্ড রেগে যায়। কিন্তু অর্জুনের বাবা হাল ছাড়ার পাত্র নয়। তিনি পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেয় যে এবার তাকে বিয়ে করতেই হবে, অনেক হয়েছে, এভাবে আর তার জীবন চলতে পারে না। যাই হোক, পরের দিন অর্জুন যখন ডিউটিতে যায় তখন সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা তার কাছে এসে বলে যে কী ব্যাপার, অনলাইনে তো ভালোই মেসেজ করতে পারো, কিন্তু কাছে এসে কথা বলছো না কেন? মেয়েটার কথা শুনে অর্জুন কিছুই বুঝতে পারে না। আসলে এই সব কিছুই করেছে অর্জুনের বাবা। অর্জুনের বাবা সেই ডেটিং অ্যাপে অর্জুনের নামে অ্যাকাউন্ট খুলে উনিই সেই মেয়েটার সাথে কথা বলেছিল। এসব কাণ্ড বুঝতে পেরে অর্জুন তার বাবাকে ফোন করে এবং ব্যাপক রাগারাগি করে। সে বলতে থাকে যে তুমি বুড়ো বয়সে এসব কী শুরু করেছো? তোমার কি মাথা ঠিক আছে? এসব কথাবার্তা বলে অর্জুন রাগ করে ফোনটা কেটে দেয়। এরপর অর্জুন সেই মেয়েটাকে সব ঘটনা খুলে বলে। মেয়েটি অর্জুনের সরলতা দেখে বেশ ইমপ্রেসড হয়ে যায়। সে বলে, আপনি চাইলে আমরা একসাথে বসে কফি খেতে পারি। এরপর ওই মেয়েটা তার নিজের পরিচয় দেয়। তার নাম অঞ্জলি। সে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে। এখানে অর্জুনও অঞ্জলির এমন সহজ সরল ভাব দেখে বেশ ইমপ্রেসড হয়ে পড়ে, আর ধীরে ধীরে তার মধ্যে ভালো লাগা শুরু হতে থাকে। আসলে অর্জুন ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে, তাই সে কখনোই তেমনভাবে কোনো মেয়েদের সাথে কথা বলেনি। এমনকি কিভাবে তাদের সাথে কথা বলতে হয় এসব কিছুই সে জানে না। কিন্তু অঞ্জলি প্রথম দেখাতেই অর্জুনের ফিলিংসগুলো বুঝতে পেরেছিল। তাই এরপর তারা একসাথে অনেক টাইম স্পেন্ড করে এবং দুজনে মিলে অনেক জায়গায় ঘুরতেও যায়। এর পরের সিনে দেখা যায় অর্জুন আবারও একটা লোককে খুন করার জন্য জঙ্গলে নিয়ে এসছে। এবার অর্জুন ওই লোকটার পা উপরে বেঁধে নিয়ে তার ভিডিও অন করে। আর ঠিক যখনই সে ওই লোকটাকে মারতে যাবে ঠিক সেই সময় তার সহকর্মী সানভি সেখানে চলে আসে। অর্জুনের দিকে বন্দুক তাক করে সে বলে, আপনি অনেক অপরাধ করেছেন, আমি আর কোনো নিরীহ মানুষকে আপনার হাতে খুন হতে দেব না। আসলে সানভি অনেকদিন ধরেই অর্জুনকে সন্দেহ করতে থাকে। আচমকা সানভিকে দেখে অর্জুন কিছুটা অবাক হয়ে যায়। এরপর সে সানভির বন্দুক কেড়ে নিয়ে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। সানভি তাকে নিরীহ মানুষদের খুন করতে নিষেধ করে, কিন্তু অর্জুন তখন রেগে গিয়ে বলে, এই খুনের অপরাধে যদি আমাকে ফাঁসিও দেওয়া হয় তবু আমাকে কেউ থামাতে পারবে না। আমি একে মেরে ফেলবো, কেননা একে আমার হাত থেকে পৃথিবীর কেউই বাঁচাতে পারবে না। এসব কথাবার্তা আর অর্জুনের এমন চেহারা সানভি জীবনেও দেখেনি, তাই সে হতবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একজন পুলিশ অফিসার হয়ে সে কেন এরকম নিরীহ মানুষদের খুন করছে, কি তার আসল উদ্দেশ্য? এখন এই সব কিছু জানতে চলো আবারও অতীতে চলে যাই। এখানে দেখা যায় অর্জুনকে শ্রীনগরে ট্রান্সফার করা হয়েছে। শ্রীনগরে পোস্টিং হওয়ার কিছুদিনের মধ্যে সেখানে একটা খুন হয়।
আর এই খুনটা এতটাই ভয়ানক আর নৃশংসভাবে করা হয়েছিল যে তার শরীর থেকে অপরাধীরা 3টে অঙ্গ, ব্রেন, কিডনি এবং লিভার বের করে নিয়েছিল। এই সব কিছু দেখার পর অর্জুন সে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। এইসব তদন্ত করতে করতে একসময় সে অপরাধীকেও ধরে ফেলে, কিন্তু এর পরেই সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। অনেক টর্চার এবং জিজ্ঞাসাবাদের পরেও অপরাধীর থেকে সে কোনো তথ্যই বের করতে পারে না। এছাড়াও অনেক ইনভেস্টিগেশন করার পরেও এই অপরাধীর আসলে কী মোটিভ রয়েছে তারও কোনো হদিশ পায় না, যার ফলে সে কিছুতেই বুঝতে পারে না যে কেন এই খুনটা করা হয়েছে। তবে এই ঘটনার কিছুদিন পর সে টিভিতে দেখতে পায় যে বিহারেও ঠিক একইভাবে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে। অর্জুন অনেক অবাক হয়ে দেখতে থাকে যে একই স্টাইলে ঠিক একইভাবে এই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে। তাই অর্জুন এরপর তার এসআইকে বিহার পুলিশের সাথে যোগাযোগ করতে বলে। এরপর তারা সেই হত্যাকাণ্ডের সকল রেকর্ড এবং এভিডেন্স দেখতে চায়, কিন্তু বিহার পুলিশের থেকে তারা সেভাবে কোনো রেসপন্স পায় না, যার ফলে অর্জুন এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজে বিহারে গিয়ে সরাসরি এই কেসের ডিটেলস জেনে আসবে। যার কারণে অর্জুন তার পুরো টিম নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু অর্জুন বিহারে গিয়ে দেখে যে পুলিশ ইতিমধ্যেই সেই অপরাধীকে গ্রেপ্তার করে ফেলেছে। এরপর অর্জুন সেই অপরাধীর সাথে দেখা করে, কিন্তু ওই ক্রিমিনাল তাকে পাত্তা না দিয়েই চ্যালেঞ্জ করে বলে, পৃথিবীর এমন কোনো জেল নেই যে আমাকে আটকে রাখতে পারে, আমি 2 ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক তখনই সেখানে বিহার পুলিশের একজন অর্জুনকে বলে এই ছেলেটা একজন নেতার হয়ে কাজ করে এবং কিছুক্ষণের মধ্যেই তার লোকেরা থানায় হামলা করে তাকে নিয়ে যাবে। এই কথা শোনার পর অর্জুন ঠিক করে সে এই অপরাধীকে তার সঙ্গে শ্রীনগরে নিয়ে যাবে। তবে বিহার পুলিশ জানায় এই অপরাধীকে এখান থেকে নিয়ে যেতে হলে তাকে মিলিটারি প্রোটেকশন লাগবে, এছাড়া তাকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এরপর যাওয়ার পথে অর্জুনের গাড়ির উপর সেই নেতার লোকেরা হামলা করে বসে এবং সেখানে এক বীভৎস লড়াই শুরু হয়। তবে ফাইনালি মিলিটারির সহায়তায় অর্জুন সেই অপরাধীকে শ্রীনগরে নিয়ে যেতে সক্ষম হয়। এরপর শ্রীনগরে ফিরে এসে অর্জুন দেখে যে সেখানে তার বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করছে। আসলে যাকে সে শ্রীনগরে অ্যারেস্ট করেছিল সেই ব্যক্তি হচ্ছে এই জম্মু কাশ্মীরের সংগঠন আজাদ কাশ্মীরের একজন বড় নেতা। তাই তাকে বাঁচাতে বাইরে সবাই প্রচণ্ড বিক্ষোভ করছে। এর পরের সিনে আমরা দেখি অর্জুন তার সিনিয়র অফিসার মিস রিয়ার সাথে কথা বলছে। এখানে দেখা যায় রিয়া অর্জুনের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে আরও সংযত হতে আদেশ করে। তবে অর্জুন সেই অপরাধীকে ধরার সময় তার সহযোগীদের বেধড়ক মারধর করে এবং সেটা দেখে জনগণ আরও বেশি ক্ষেপে যায়। অর্জুন তখন বলে এই সব খুনগুলো হয়েছে ঠিক একই স্টাইলে, তবে একই স্টাইলে খুনগুলো হলেও এই সব খুনগুলো করা হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। তাই আমার মনে হয় এটা কখনোই কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। তাই আমি চাই এই কেসটাকে গভীরভাবে ইনভেস্টিগেশন করতে। এসব কথাবার্তা শুনে সিনিয়র অফিসার কেসটার গুরুত্ব বুঝতে পারে, তাই সে অর্জুনকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়। এরপর অর্জুন সেখান থেকে বের হয়ে দেখে যে বিক্ষোভকারীদের মধ্যে একজন পুলিশের ইউনিফর্ম পুড়িয়ে ফেলছে। এই দৃশ্য দেখে অর্জুন প্রচণ্ড রেগে গিয়ে সেই লোকটাকে অনেক মারধর করে এবং মারধর করার সময় হঠাৎ সে একটা অদ্ভুত ধরনের ট্যাটু দেখতে পায়। ঠিক এমনই একটা ট্যাটু সে আগের 2 জন অপরাধীর কাছেও দেখতে পেয়েছিল, যার কারণে এরপর অর্জুন 2 জন অপরাধীকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এখানে অর্জুন বলতে থাকে যে তোমরা দুজনেই ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাহলে কিভাবে একই স্টাইলে খুনগুলো করলে? অর্জুন বারবার জিজ্ঞেস করলেও এই 2 ব্যক্তি তাদের মুখ কিছুতেই খোলে না। এরপর অর্জুন তাদেরকে বিভিন্ন কথা এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে শুরু করে। সে এমন এমন সব ট্রিক্স করতে থাকে যাতে তারা অর্জুনের কথার ফাঁদে পড়তে পারে। ঠিক এমনইভাবে হঠাৎ করেই অর্জুন তাদের মুখ থেকে একটা কথা শুনতে পায়। এখানে অর্জুন তাদের একজনের মুখ থেকে সিটিকে সম্পর্কে জানতে পারে। এরপর অর্জুন সিটিকে সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে। সিটিকে কথার অর্থ হলো ক্যাচ, টর্চার অ্যান্ড কিল। এভাবে ইনভেস্টিগেশন করতে করতে সে জানতে পারে যে এটা একটা অপরাধীদের ডার্ক ওয়েবসাইট, যেখানে যে কেউই চাইলে প্রবেশ করতে পারে না। এর জন্য প্রয়োজন হয় একটা বিশেষ অ্যাক্সেস। এখন সেই অ্যাক্সেস না থাকলে কেউই সিটিকে ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এসব কিছু দেখে অর্জুন তখন সাইবার অফিসারের সাহায্য নেয়। এরপর তারা অনেক চেষ্টা করার পর ফাইনালি ওই ওয়েবসাইটে ঢুকতে সক্ষম হয়। আর ওয়েবসাইটে ঢুকেই অর্জুনের তো পুরোই মাথা খারাপ হয়ে যায়। সে ওখানে দেখতে পায় যে ঠিক একই ফরম্যাটে মানুষকে খুন করে এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করা হয়। এছাড়াও অর্জুন জানতে পারে যে এই সিটিকে মেম্বার হতে চাইলে কমপক্ষে 2টো খুন করে তার ভিডিও আপলোড করতে হবে। তাছাড়াও সেখানকার যারা মেম্বার হয় তারা কেউই একে অপরকে কখনোই দেখেনি, ফলে তাদের সবার আইডেন্টিটি এতটাই গোপন থাকে যে কেউ কারো সম্পর্কে কিছু জানে না। এরপর অর্জুন আরও জানতে পারে যে তারা বছরে মাত্র একবার একটা অ্যানুয়াল মিটআপের আয়োজন করে, আর এটা ছাড়া তাদের মধ্যে আর কোনো যোগাযোগের ব্যবস্থা থাকে না। অন্যদিকে সেই বিক্ষোভকারীকে মারার জন্য জনগণের মধ্যে বিক্ষোভ আরও বেশি তীব্র আকার ধারণ করে, যার কারণে অর্জুনকে সেই থানা থেকে ট্রান্সফার করে দিতে তার সিনিয়র অফিসাররা বাধ্য হয়। এরপরের সিন আবারও বর্তমানে শিফট হয়। তবে অর্জুনকে এখানে দেখা যায় যে সে বদলি হয়ে আসার পরেও সে ওই কেসের ইনভেস্টিগেশন চালু রাখে।
আর এখানে আমরা বুঝতে পারি যে আসলে অর্জুন সিটিকে গ্রুপের মেম্বার হওয়ার জন্যই সে প্রথমে ওই লোকটাকে খুন করে তার ভিডিও আপলোড করেছিল। এখন এইসব কথাবার্তা যখন সানভি শোনে তখন সে বলে যে আপনি সিটিকে মেম্বার হওয়ার জন্য তো এভাবে কোনো নিরীহ মানুষদের মারতে পারেন না। তখন অর্জুন বলে আমি যাকে মেরেছি সে কোনো নিরীহ লোক ছিল না, সে ছিল এই শহরের অন্যতম এক অপরাধী, এবং এখানে আমি যাকে ঝুলিয়ে রেখেছি সেও কোনো নিরীহ লোক না। এইসব কথা বলার পর অর্জুন সানভির সামনে সেই দ্বিতীয় লোকটাকেও খুন করে ফেলে। আর এই সব কিছু সানভির দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এর পরের দিন অর্জুন থানায় এসে সিটিকে গ্রুপে তার দ্বিতীয় ভিডিওটা আপলোড করে। ঠিক তখনই সানভি তাকে এসে জানায় যে ওই ওয়েবসাইটে জয়পুরের একটা ছেলে তার প্রথম মার্ডারের ভিডিও আপলোড করেছে। তাই তারা বুঝে গেছে যে সেই ছেলেটা খুব শীঘ্রই তার দ্বিতীয় মার্ডারটি করতে চলেছে, যার কারণে যেভাবেই হোক তাকে এই খুন করা থেকে আটকাতে হবে। এই সব শোনার পর অর্জুন সঙ্গে সঙ্গে তার পুরো টিম নিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর অনেক চেষ্টার ফলে সেই অপরাধীকে ধরতে অর্জুন সক্ষম হয়, কিন্তু এই ছেলেটা ছিল অনেক চালাক। সে অর্জুনকে ছুরি মেরে অজ্ঞান করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় তাকে মারার জন্য। তবে ঠিক সেই মুহূর্তে অর্জুন আবার উঠে দাঁড়ায় এবং তাকে মেরে ফেলে। ছেলেটি যে মেয়েটাকে মারতে যাচ্ছিল সে তাকে উদ্ধার করে নেয়। এরপর অর্জুন ছেলেটার ওয়ালেট চেক করে জানতে পারে যে সেও সিটিকে গ্রুপের একজন সক্রিয় মেম্বার। অর্জুন তার ফোনে সিটিকে গ্রুপের ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন দেখতে পায়, যেখানে লেখা ছিল খুব শীঘ্রই সিটিকে গ্রুপের মেম্বারদের সাথে একটা মিট আপ হতে যাচ্ছে। এই সব কিছুর মাঝে অর্জুনের ফোনেও ঠিক একই ধরনের একটা মেসেজ আসে। তাই অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে ওই মিট আপে অংশগ্রহণ করবে এবং সেখানে গিয়ে সে বিস্তারিত সব কিছু জানবে। তার মতে এটাই হচ্ছে অপরাধীদের ধরার সবচেয়ে বড় সুযোগ। এরপর দেখা যায় হঠাৎ সেখানে অঞ্জলি এসে উপস্থিত হয়। অঞ্জলিকে তার অফিসে দেখে অর্জুন খুব খুশি হয়। অঞ্জলি তাকে জানায় যে অর্জুনের মায়ের ছবি ব্যবহার করে এআই এর মাধ্যমে সে একটা ভিডিও বানিয়েছে। ভিডিওটা দেখে অর্জুন তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই অর্জুনের ফোনে একটা কল আসে এবং সে বাইরে গিয়ে কথা বলতে শুরু করে। তবে এই সুযোগে অঞ্জলি অর্জুনের ল্যাপটপে কিছু একটা খোঁজার চেষ্টা করতে থাকে। এরপর অর্জুন যখন ঘরে ফিরে আসে তখন অঞ্জলি আবারও সেই ভিডিওটা প্লে করে, যেন সে বোঝাতে চায় যে কিছুই হয়নি। এর পরের দৃশ্যে আমরা দেখি অর্জুন তার সিনিয়র অফিসারের সঙ্গে সিটিকে গ্রুপ সম্পর্কে আলোচনা করছে। অর্জুন তাকে বলে এটাই অপরাধীদের ধরার শেষ সুযোগ, তাই সে ওই মিট আপে অংশগ্রহণ করতে চায়। তবে সিনিয়র অফিসার তার কথা শুনে রাজি হয়ে যায়। এছাড়া সে বলে এটা একটা হাইলি রিস্কি মিশন, তাই এই মিশনে একজন বিশেষ অফিসার তার টিম সহ অর্জুনকে সহায়তা করবে। অর্জুন প্রথমে কিছুটা আপত্তি জানালেও পরে সিনিয়রের কথা শুনে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে অর্জুন স্টেশনে এসে তার সিনিয়রের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তার সিনিয়র সেখানে উপস্থিত হয় এবং সঙ্গে ছিল অঞ্জলি। এখানে অঞ্জলিকে দেখে অর্জুন যেন পুরো আকাশ থেকে পড়ে। ঠিক তখনই তার সিনিয়র জানায় যে অঞ্জলি হচ্ছে সেই বিশেষ অফিসার যে তাকে এই মিশনের জন্য সাহায্য করবে। এরপর অর্জুন তার সিনিয়রের কাছ থেকে বিদায় নিয়ে ট্রেন যাত্রা শুরু করে। ট্রেন চলাকালীন অঞ্জলি তার কাছে এসে বলে ডিএসপি স্যার আমাকে তোমার উপর নজর রাখতে বলেছিল, তাই আমি কেবল আমার ডিউটি পালন করেছিলাম। তবে আমার ডিউটি পালন করতে গিয়ে আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি যখন পুলিশের ট্রেনিং নিচ্ছিলাম তখন থেকেই আমার তোমাকে ভালো লাগতো। তাছাড়া একদিন তুমি আমার বোনকে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, সেই দিন থেকে আমি তোমাকে সম্পূর্ণরূপে ভালোবেসে ফেলেছি। অঞ্জলির এমন কথাবার্তা শুনে অর্জুনও বুঝতে পারে যে সে তাকে সত্যিই ভালোবাসে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা চলে যাই অরুণাচল প্রদেশে। এখানে অর্জুন সিটিকে গ্রুপের মেম্বারদের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে অঞ্জলি ও তার পুরো টিম গোপনে অর্জুনকে ফলো করছিল, যেন কোনো বিপদ হলে দ্রুত তাকে সাহায্য করতে পারে। ঠিক এমন সময় 3টে গাড়ি তাদের সামনে আসে এবং তারা অর্জুনকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর অঞ্জলি তার পুরো টিমকে 3টে ভাগে ভাগ করে এবং 3টে গাড়িকে ফলো করতে বলে। কিন্তু দেখা যায় যে 3টে গাড়ির একটাতে অর্জুন ছিল না। এটা আসলে সিটিকে গ্রুপের সিকিউরিটির জন্য একটা ফাঁদ ছিল। অর্জুনের চোখ বেঁধে তারা তাকে একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। ঠিক সেখানেই আমরা এই সিটিকে গ্রুপের অ্যাডমিন আলফাকে দেখতে পাই। আলফা অর্জুনকে অভ্যর্থনা জানায় এবং ভেতরে নিয়ে গিয়ে তার পোশাক খুলে সিটিকে মেম্বারদের নির্ধারিত পোশাক পরিয়ে দেওয়া হয়। এরপর সেখানে দেখা যায় যে অর্জুন ছাড়া আরও নতুন 5 সদস্য ওই মিট আপে অংশ নিতে এসছে। এদিকে অঞ্জলি যখন 3টে গাড়িকে ফলো করে ধরে ফেলে তখন দেখা যায় যে গাড়িগুলোর ভিতরে আর কেউ নেই। আসলে সেই গাড়িগুলোকে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এসব কাণ্ড দেখে অঞ্জলি পুরো হতাশ হয়ে পড়ে এবং তার সিনিয়র অফিসারকে ফোন করে জঙ্গলের ভেতরে অভিযান চালানোর অনুমতি চায়। কিন্তু অফিসার তাকে শান্ত থাকতে বলে এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করার নির্দেশ দেয়। তবে অর্জুনের চিন্তায় অঞ্জলি কোনোভাবে নিজেকে আর স্থির রাখতে পারছিল না। এমনকি সেই গ্রুপটা তাদের একজন পুলিশ অফিসারকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। এবার অঞ্জলি সানভিকে বলে আমাদের যে করেই হোক অর্জুনকে খুঁজে বের করতে হবে। এখনও পর্যন্ত তার লোকেশন আমরা ট্রেস করতে পারিনি, যার কারণে বিপদে পড়লে আমরা কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবো না। সানভি ও অঞ্জলির কথায় একমত হয় এবং তাদের দল নিয়ে অর্জুনকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সিটিকে গ্রুপের অ্যাডমিন আলফা নতুন সদস্যদের সঙ্গে পুরাতন সদস্যদের পরিচয় করিয়ে দিচ্ছে।
সেখানে প্রায় 150 জনের মতো সদস্য উপস্থিত ছিল এবং প্রত্যেকেই ছিল অত্যন্ত খতরনাক। অর্জুন সেখানে তাদের কর্মকাণ্ডগুলো দেখে প্রচণ্ড হতভম্ব হয়ে যেতে থাকে। এখানে দেখা যায় তারা একে অপরের সাথে মারামারি করার এক নির্মম খেলায় মেতে উঠেছিল। এরপর আলফা সবাইকে থামিয়ে তার বক্তব্য শুরু করে। সে বলতে থাকে, মানুষ জন্ম থেকেই স্বাধীন হতে চায়, কিন্তু আইন আমাদের হাত পা বেঁধে রেখেছে। শুধুমাত্র এই আইনের জন্যই আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না। তাই আমাদেরও ফ্রিডম চাই, আর তার জন্য যা করা দরকার আমরা তাই করব। এই বক্তব্যের পর সেখানে উপস্থিত সকল সদস্যরা ফ্রিডম ফ্রিডম বলে চিৎকার করতে থাকে। এরপর তারা প্রথমে একটি মেয়েকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে অর্জুনের খুব খারাপ লাগে। এরপর সেখানে কিছুক্ষণের বিরতি দেওয়া হয়। সেই সুযোগে অর্জুন এই বাড়ির ভিতরটা সার্চ করতে থাকে। এভাবে সার্চ করতে করতে অর্জুন একটা রুমের ভিতরে আসে, আর এখানে এসে তার চোখ কপালে উঠে যায়, কেননা এখানে আগে থেকেই অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সে সোজা চলে যায় সিটিকে অ্যাডমিনের রুমে এবং সেখানে থাকা স্যাটেলাইট ফোন ব্যবহার করে সে রেডিও সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কেননা এখানে আসার আগেই তার মোবাইল ফোনটাকে ভেঙে ফেলা হয়েছিল। এরপর আবারও ওই প্রোগ্রামটা শুরু হলে অর্জুন সেখান থেকে বেরিয়ে আসে। এবার সে এসে দেখতে পায় আবারও নতুন করে তারা একজনকে হত্যা করার আনন্দে মেতে উঠেছে। ঠিক তখনই অর্জুন মনে মনে এক পরিকল্পনা করে, যেভাবেই হোক তাকে এই ব্যক্তিটাকে বাঁচাতে হবে। তাই সবার চোখের আড়ালে সে সেখান থেকে বেরিয়ে একটা বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের আওয়াজে সবার দৃষ্টি সেখানে চলে যায়, আর এই সুযোগে ওই বন্দির উপর থেকে সবার নজর সরে যায়। ঠিক তখনই আলফা চিৎকার করে বলে যে আমাদের দলে নিশ্চয়ই একজন বিশ্বাসঘাতক রয়েছে, তা না হলে এখানে একা একা কখনো বিস্ফোরণ ঘটতে পারে না। এছাড়াও সিটিকে এত বছর ধরে কাজ করছে, কিন্তু এমনটা কখনোই ঘটেনি। তাহলে আজ কেন হলো? নিশ্চয়ই ওই 5 জন নতুন সদস্যদের মধ্যে একজন বিশ্বাসঘাতক রয়েছে। এরপর আলফা সবাইকে নির্দেশ দেয় যে ওই 5 জনকে একে অপরকে মারতে হবে। এই মারামারিতে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে প্রকৃত সিটিকের আলফা মেম্বার। এসব কথা শোনার পর তাদের 5 জনের মধ্যে শুরু হয় এক দুর্দান্ত ফাইটিং, কিন্তু দেখা যায় কেউই অর্জুনের সাথে সেখানে পেরে ওঠে না, কেননা অর্জুন একে একে সবাইকেই মেরে ফেলে। এসব কাণ্ড দেখে আলফা এবার মুচকি হাসে। তারপর সে বলতে শুরু করে, একজন প্রশিক্ষিত পুলিশ অফিসার ছাড়া একা কারো পক্ষে 4 জনকে মেরে ফেলা সম্ভব নয়। তাই আমার মতে তুমিই সেই বিশ্বাসঘাতক যে বিস্ফোরণ ঘটিয়েছিল। এরপর সে আদেশ দেয় সেই অন্য পুলিশ অফিসারটাকে সেখানে নিয়ে আসতে। আলফা সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে সে অর্জুনকে চেনে কিনা। ঠিক তখনই অর্জুন তার চোখের ইশারায় তাকে হ্যাঁ বলতে বলে, আর এটা দেখেই সেই পুলিশ অফিসার বলে, হ্যাঁ অর্জুনই হলো আমাদের সিনিয়র অফিসার। এই কথা শুনে আলফা এবার তার আসল বুদ্ধি চালে। সে তখন বলে যে এবার তোমাদের দুজনের মধ্যে ফাইট হবে, তোমাদের দুজনের মধ্যে যে বেঁচে থাকবে শুধু তাকেই আমরা ছেড়ে দেব। এই কথা শুনে অর্জুন বাধ্য হয়ে তার সাথে ফাইট করা শুরু করে দেয়। তবে ফাইটের মাঝখানে অর্জুন তাকে বলে যে তোমাকে এখন অভিনয় করতে হবে, আমি শুধু তোমাকে আছড়ে ফেলবো আর তুমি মার খাওয়ার অভিনয় করতে থাকবে। এই কথা বলার পর সেখানে তাদের মধ্যে শুরু হয় ফাইট। তবে ফাইট শুরু হতে না হতেই আলফার এক লোক ওই নতুন 5 জন সদস্যদের মধ্যে একজনের রুম থেকে একটা ডিভাইস খুঁজে পায়। এটা দেখে আলফা হঠাৎ চিৎকার করে সেই ফাইটটা বন্ধ করতে বলে এবং বলে, আমি আসল বিশ্বাসঘাতককে পেয়ে গেছি। আসলে এই লোকটাই হচ্ছে সেই আসল পুলিশ অফিসার, কেননা ওর রুমে আমরা একটা ডিভাইস পেয়েছি। আসলে অর্জুনই ওই ডিভাইসটা ওই ছেলেটার রুমে রেখে এসেছিল। এরপর আলফা অর্জুনকে আদেশ দেয়, তুমি এই অফিসারটাকে মেরে ফেলো। অর্জুন তখন বলে যে আমাদের দলে যেহেতু একটা বিশ্বাসঘাতক ঢুকে পড়েছিল, তাই একে মেরে ফেললে আমরা আর কিছুই জানতে পারবো না। হয়তো বাকি লোকদের মধ্যে কেউ না কেউ পুলিশের লোক, ফলে আমাকে জানতে হবে যে কে কে পুলিশের হয়ে কাজ করছে এবং তাদের পরিকল্পনা কী। আর এই সব জানার জন্য আমাদের ওকে জীবিত রাখতেই হবে, কেননা ও আমাদের পুলিশের সব ইনফরমেশন দিয়ে দেবে। আলফা অর্জুনের এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে বেশ অবাক হয় এবং তার কথা মেনে নিয়ে বলে, তাহলে তুমি ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন আদায় করো। এরপর অর্জুন ওই পুলিশ অফিসারটাকে একটা আলাদা কক্ষে নিয়ে যায়। এই কক্ষে আগে থেকে অনেক বন্দীদের আটকে রাখা হয়েছিল, তাই সে ওই পুলিশ অফিসারটা বলে, আমি যখন তোমাকে ইশারা দেব তখন তুমি বাকি বন্দীদের নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় অঞ্জলি তার টিম নিয়ে জঙ্গলে অর্জুনকে খুঁজেই চলেছে। বেশ কিছুক্ষণ পর তারা রেডিওতে একটা দুর্বল সিগন্যাল খুঁজে পায়, আর ঠিক তখনই সে বুঝতে পারে অর্জুন কোনো না কোনোভাবে তার কাছে সংকেত পাঠানোর চেষ্টা করছে, যার ফলে অঞ্জলি সেই সিগন্যালের দিক ধরেই এগোতে থাকে। অন্যদিকে আলফা একটা ছোট্ট শিশুকে দেখিয়ে বলে, এই বাচ্চাটাকে যে হত্যা করতে পারবে সেই হবে আমাদের দলের সবচেয়ে নিষ্ঠুর ও শক্তিশালী সদস্য। এই অ্যানাউন্সমেন্ট শুনে তখনই তার দলের এক সদস্য ওই শিশুটাকে মারতে এগিয়ে আসে, কিন্তু এই দৃশ্য দেখে অর্জুন আর নিজেকে ঠিক রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে এক কোপে তাকে মেরে ফেলে এবং সেই শিশুটাকে পুলিশ অফিসারের হাতে তুলে দিয়ে বলে, সব নিরপরাধ মানুষদের এখান থেকে নিয়ে দ্রুত পালিয়ে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি।
এরপর অর্জুন একে একে সিটিকে সব সদস্যদের নৃশংসভাবে হত্যা করা শুরু করে। এখানে যে ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে সেগুলো কোনো অংশেই মার্কোর চেয়ে কম নয়। অর্জুন তাদের সবাইকে মেরে হাড়গোড় ভেঙে দিতে থাকে। এদিকে অঞ্জলিও সেই সংকেত অনুসরণ করে তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু তাদের সংখ্যায় ঘাটতি থাকায় অঞ্জলি সিনিয়র অফিসারকে ফোন করে আরও পুলিশ পাঠাতে বলে। এদিকে অর্জুন তখনও ভয়ঙ্করভাবে একের পর এক শত্রুকে নিধন করে চলেছে। মুভির এই অংশটা এতটাই সহিংস ছিল যে তোমরা না দেখলে কল্পনাই করতে পারবে না। এরপর অঞ্জলি তার টিম নিয়ে অর্জুনের সাথে যুক্ত হয়, কিন্তু তখনও সিটিকে সদস্য সংখ্যা বেশি হওয়ায় অর্জুন কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে হিট 1-এ থাকা শঙ্কর এসে সেখানে অর্জুনকে সাহায্য করে। এরপর অর্জুন ও শঙ্কর মিলে একে একে সব সিটিকে সদস্যদের মেরে ফেলে এবং অবশেষে এই গ্রুপ অ্যাডমিন আলফাকে তারা ধরে ফেলতে সক্ষম হয়। আলফাকে ধরা হয়ে গেলে আলফা তখন হাসতে হাসতে বলে, তুমি এমন একজনকে মারতে যাচ্ছ যার চোখে মুখে কোনো মৃত্যুর ভয় নেই, যার কাছে মৃত্যু একদম তুচ্ছ একটা ব্যাপার। আমার হৃদয়ে কোনো হতাশা বা আফসোস নেই, তাই এমন একজনকে মেরে তোমার কী লাভ। ঠিক তখনই অর্জুন শান্ত সুরে উত্তর দেয়, আমি যে সিটিকে সদস্যকে জয়পুরে মেরেছিলাম সে ছিল তোমার আপন ছোট ভাই। আর এই কথা শুনে আলফা এবার প্রচণ্ড হতবাক হয়ে যায়। এছাড়াও তার ছোট ভাইয়ের কথা মনে করায় সে ভেতর থেকে ভেঙে পড়ে। আর ঠিক তখনই অর্জুন তার মাথায় গুলি করে তার চাপটার এখানেই শেষ করে দেয়। ফাইনালি সব কিছু শেষ হয়ে গেলে এরপর আমরা দেখি অর্জুন ও শঙ্কর একসাথে বসে এই কেস নিয়ে কথা বলছে। এবার শঙ্কর তাকে জানায় তাদের মধ্যে আরেকজন গোয়েন্দা এবং আইএসআই অফিসার এসিপি আমৃতাও এই কেসটা নিয়ে তদন্ত করেছিল। অর্জুন তখন জানতে পারে সিটিকের মিটআপে প্রথম যেই মেয়েটাকে মেরে ফেলেছিল সেই ছিল আসলে আমৃতা। আমৃতা সিটিকে গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছিল, তাই সে সরাসরি তাদের আস্তানায় গিয়ে ঢুকে পড়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ধরা পড়ে যায়। মূলত সেদিন তাকে মারার কথা ছিল না। সিটিকে সাধারণত সিরিয়াল অনুযায়ী তাদের ভিকটিমদের হত্যা করত, তবে সেদিন এক ছোট্ট মেয়ের সিরিয়াল ছিল, কিন্তু আমৃতা সেই শিশুটাকে রক্ষা করতে নিজের সিরিয়াল নাম্বার মেয়েটার সিরিয়ালের সাথে বদলে দেয়, ফলে ওই মেয়েটা বেঁচে যায়। আমৃতা সেই ছোট্ট প্রাণকে রক্ষা করতে নিজেই তার জীবন দিয়ে দেয়। এছাড়া আরও এক ভয়ঙ্কর তথ্য তাদের সামনে আসে। সিটিকে গ্রুপের প্রধান ছিল স্যামুয়েল জেমস নামের এক ব্যক্তি, যে কিনা এই পুরো গ্রুপটাকে চালাতো। সে এইসব মানুষের শরীর থেকে অঙ্গ বের করে নিয়ে এক ধরনের ভয়ানক ড্রাগ তৈরি করত, যা এতটাই শক্তিশালী ছিল যে সেটা 80 বছরের এক বৃদ্ধাকেও সন্তান জন্ম দেওয়াতে পারত। তাই এই ড্রাগ বিভিন্ন অবৈধ ও অমানবিক কাজে ব্যবহার করা হতো। এছাড়াও অর্জুন শঙ্করের অনুসন্ধানে জানতে পারে যে বর্তমানে স্যামুয়েল জেলে আছে। তার নেটওয়ার্ক এতটাই বড় যে জেলে বসেই সে সব কিছু কন্ট্রোল করতে পারে। এই কথা শোনার পর অর্জুন একটা প্ল্যান করে। সে আর চায় না স্যামুয়েল বেঁচে থাকুক, তাই সে নিজেই তাকে শেষ করার প্ল্যান করে। এরপর শঙ্কর তাকে ইচ্ছাকৃতভাবেই সেই জেলে পাঠিয়ে দেয়। আর এর পরেই আমরা দেখতে পাই অর্জুন এই গল্পটা যাকে শোনাচ্ছিল সে আর কেউই নয়, বরং সেই ছিল স্বয়ং স্যামুয়েল জেমস। এইসব কথা শুনে জেমস ধীরে ধীরে বুঝতে পেরে যায় যে অর্জুন এখানে কেন এসেছে, কিন্তু তার কিছু করার আগেই অর্জুন তাকে মেরে ফেলে। আর ঠিক এই মুহূর্তের মধ্য দিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।